হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে ন্যাশনাল ইনকামের 7 নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আগে 6টা ক্লাস আমাদের খুব সুন্দরভাবে হয়েছে। আগে বারবার বলবো ওই 6টা ক্লাসটা তোমরা আগে ভালো করে দেখে নাও, তারপর এই ক্লাসটা করো। এই কোশ্চেনটা খুব একটা অজানা নয় তোমাদের কাছে। তোমরা যারা ইকোনমিক্স পড়ে এসো সবাই এই কোশ্চেনটা জানা এবং সবাই ভালো মতন জানো। তবু আমি বলবো আর একবার শুনে নাও, কারণ তোমরা আগে জাস্ট বইয়ের যে লেখা ছিল ওইটুকু পড়েছিল, অতটা যদি বোঝা থাকে তো খুব ভালো। ঠিক আছে? তো আর বোঝা যদি না থাকে তাহলে আমি কি বলছি বুঝে নাও, আর আমি যেমনভাবে নোট বলছি ঠিক এইভাবেই লিখতে হবে এক্সামে। এই কোশ্চেনটা ক্লাস 11 স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট, ক্লাস 12-এর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আবার 4th সেমিস্টারে তোমরা ইকোনমিক্স পড়েছিলে, সেখানেও ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে? আবার এখানে 5th সেমিস্টার ইকোনমিক্স আছে। কি কোশ্চেন দিয়েছে? মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। আমরা সবাই জানি আমাদের কাছে ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য কটা মেথড আছে বলতে পারবে? আমাদের দেশে যে ন্যাশনাল ইনকাম আছে, ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য 3টে মেথড আছে। ঠিক আছে? কি কি মেথড? একটা হচ্ছে ইনকাম মেথড, একটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। দেখো তাই লেখা আছে, দেয়ার আর 3 মেথডস অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য আমাদের কাছে 3টে মেথড আছে। একটা ইনকাম মেথড, ইনকাম মেথডেরই আর একটা নাম কি দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ? একটা হচ্ছে ফ্যাক্টর পেমেন্ট অর ডিস্ট্রিবিউশন মেথড। 2 নম্বর মেথড কি? এক্সপেন্ডিচার মেথড। এই মেথডের আরেকটা নাম হচ্ছে ডিসপোজাল মেথড। আর 3 নম্বর মেথডটার নাম কি? প্রোডাক্ট মেথড। এরই আরেকটা নাম ভ্যালু অ্যাডেড মেথড। 3টে মেথডই আমরা আলাদা আলাদা করে পড়বো। এই ক্লাসে আমরা ইনকাম মেথডটা নিয়ে আলোচনা করব, নেক্সট ক্লাসে আমরা এক্সপেন্ডিচার মেথড পড়বো, তারপরের ক্লাসে আমরা ভ্যালু অ্যাডেড মেথড পড়বো। 3টে মেথডই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো তো দেখো আজকে আমরা কি পড়বো বললাম, ইনকাম মেথডটা নিয়ে পড়বো। আগে একটা কথা বলে দিই, এই যে 3টে মেথড কি কি বললাম, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড। তুমি ইনকাম মেথডে যদি তুমি ন্যাশনাল ইনকাম বের করো, যা অ্যান্সার বেরোবে, এক্সপেন্ডিচার মেথডে ন্যাশনাল ইনকাম এক্সপেন্ডিচার মেথডে তুমি যদি ন্যাশনাল ইনকাম বের করো একই অ্যান্সার বেরোবে, আর ভ্যালু অ্যাডেড মেথডে যদি তুমি ন্যাশনাল ইনকাম বের করো একই অ্যান্সার। তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই হলো, তুমি এই 3টে মেথডের মধ্যে যেই মেথডে করো না করো ন্যাশনাল ইনকামের অ্যান্সারটা একই বেরোবে। ঠিক আছে? আর আরেকটা কথা জেনে রাখো, এটা শর্ট কোশ্চেন যাদের দেয় তাদের ইম্পর্টেন্ট, তোমাদের না জানলেও হবে, তবু বলেইছি যে জানতে তো কোনো ক্ষতি নেই। বলছি ভারতের ন্যাশনাল ইনকাম মেজার করে কি? আমাদের যে দেশ ইন্ডিয়া, তো এখানে ন্যাশনাল ইনকামটা মেজার করার দায়িত্ব কার হাতে আছে? এনএসও। কি বললাম? সরি, কি বললাম? সিএসও। সিএসও। আমাদের যে দেশে যে ন্যাশনাল ইনকাম মেজার করার রাইট কার হাতে আছে? ন্যাশনাল ইনকাম মেজার করার রাইট আছে সিএসও, মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। পরীক্ষায় 4th সেমে যদি তুমি থাকতে হবে তোমাকে বলতাম যে এটা জেনে রাখো, ও যে 4th সেমের স্টুডেন্টের জন্য খুব ইম্পর্টেন্ট তথ্য এমসিকিউ আছে, বলতে পারে যে ন্যাশনাল ইনকাম মেজার করে কে, তখন বলতে পারে ন্যাশনাল ইনকাম মেজার করার দায়িত্ব আছে সিএসওর হাতে। সিএসওর ফুল ফর্ম সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ঠিক আছে? দেখো এইবার আমরা ইনকাম মেথডটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে কি লেখা আছে, এই নোটগুলো অবশ্যই খাতায় টুকে নেবে, কিন্তু পরীক্ষায় এইভাবে লিখলে হবে না। এখন তোমাকে এই যে এখন যে আমি আগামী 2 পাতা যে লেখা আছে, এটা হচ্ছে বোঝানোর কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপর এক্সামে কি নোট লিখতে হবে সেটাও আমি দিয়ে দিচ্ছি। তো দেখো সেই ঘুরে ফিরে আজকের টপিকে চলে আসি, ইনকাম মেথড। খুব ভালো করে পড়বে। বলছি কি লেখা আছে দেখো, আমি বারবার বলছি এই যে লেখাগুলো আছে যে সুন্দরভাবে করেছি, এরকম নোট তুমি লিখো না। নোট কি লিখতে হবে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা ভালো করে বুঝে নাও, সবাইকে বুঝতে হবে, সে ইংলিশ ভাষার স্টুডেন্ট হোক বা বেঙ্গলি ভাষার স্টুডেন্ট হোক। ঠিক আছে? তো বলছি ইট ইজ বেসড অন ফ্যাক্টর অফ প্রোডাকশন। এই ইনকাম মেথডটা কিসের উপর বেসড? ইনকাম মেথড কিসের উপর বেস? ফ্যাক্টর অফ প্রোডাকশন। তো আমরা আগে অনেকদিন ধরেই পড়ছি প্রোডাকশন। প্রোডাকশন জানি, প্রোডাকশনের 4টে ফ্যাক্টর থাকে। দেখো একটা হচ্ছে ল্যান্ড, একটা লেবার, ঠিক আছে, একটা তোমার ক্যাপিটাল, আর একটা হচ্ছে অন্টারপ্রিনিয়র বা এন্টারপ্রিনিয়র যাই বলো। তারপরে কি বললাম, ইনকাম মেথডটা কিসের উপর বেস? ফ্যাক্টর অফ প্রোডাকশনের উপর বেসড। ঠিক আছে? প্রোডাকশনের 4টে ফ্যাক্টর আছে, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর এন্টারপ্রিনিয়র। এই ইনকাম মেথডকে আমরা ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন মেথডও বলি। দেখো লেখাই ছিল ইনকাম মেথডের ব্যাকেটে কি লেখা ছিল, ফ্যাক্টর পেমেন্ট আর ডিস্ট্রিবিউশন মেথড। আমরা এটাকে বলতে পারি, এটাকে ফ্যাক্টর ডিস্ট্রিবিউশন মেথডও বলতে থাকি। এবার প্রশ্ন হলো, এই যে আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, ইন্ডিয়াতে যে প্রতিটা মানুষই তো কিছু না কিছু তো ইনকাম করে, সে যেইভাবেই হোক ইনকাম তো করে। তা আমাদের দেশে যে যত রকমের মানুষ আছে না, ইনকাম করে 4টে জায়গা থেকে ইনকাম করতে পারে, আর কোনো জায়গা নেই ইনকাম করার। ইনকাম করার মতন
আমাদের ভারতবর্ষে ইনকাম করার মতন জায়গা আছে, আমাদের ভারতবর্ষে যে কোনো দেশে ইনকাম করতে পারি, 4টে জায়গা থেকে ইনকাম করতে পারি, এছাড়া কোনো জায়গা নেই ইনকাম করার। সেটা কি? দেখো, এটা 4টে পার্সন, 4 ধরনের পার্সন। এটা এক ধরনের পার্সন, এটা এক ধরনের পার্সন, এটা এক ধরনের পার্সন, এটা এক ধরনের পার্সন। কেউ চাকরি করে, সার্ভিস করে। আমাদের দেশে কোনো মানে অনেক মানুষই চাকরি করে, সার্ভিস করে। যারা সার্ভিস করে তারা কি পায়? তারা হয় ওয়েজেস পায়, না হয় স্যালারি পায়। আচ্ছা, সবাই তো আর চাকরি করে না। যারা চাকরি করে তারা কি করে? বিজনেস করে। বিজনেস আমরা শুনেছি, যারা বিজনেস করে তারা কি কামায়? তারা তাদের ইনকামটা কোথা থেকে আসে? প্রফিট। অর্থাৎ যারা চাকরি করে তারা ওয়েজেস বা স্যালারি থেকে ইনকাম করে, যারা বিজনেস করে তারা প্রফিট কামায়। বিজনেস থেকে প্রফিট হয়, প্রফিট কামিয়ে তারা ইনকাম করে। আর এই 2 ধরনের পার্সন। আরও কিছু পার্সন, ধরো কিছু মানুষ আছে তাদের কাছে প্রচুর টাকা আছে, প্রচুর টাকা আছে, ঠিক আছে, প্রচুর টাকা আছে, তারা কোনো কাজবাজ করে না, না করে চাকরি, না করে বিজনেস। তারা কি করে? তারা না প্রচুর টাকা আছে, কি করবে? যার টাকার দরকার ও তাদের লোন দেয়, লোন দেয়। তাই বলছে লোন প্রোভাইডার, লোন দেয়। তা লোন দিলে লোনের বদলে কি নেয়? কমন ব্যাপার, বুঝতেই পারছো। লোন থেকেও কি ইনকাম করবে? ইন্টারেস্ট ইনকাম। আর এক ধরনের, লাস্ট এক ধরনের পার্সন আছে, আর কোনো পার্সন নেই। সেটা কি? তার ধরো তার ধরো পূর্বপুরুষের প্রচুর জমি আছে, ভিটে জমি আছে না, প্রচুর জমি আছে, বিভিন্ন জায়গায় সমস্ত বড় বড় ল্যান্ড আছে। ও কি করলো? সেই ল্যান্ডগুলো ও কি করলো? ও ল্যান্ডগুলো কি করবে? কাউকে ভাড়া দিয়ে দেবে, নাও তুমি এখানে তোমার কাজবাজ করো। সে চাষাবাদ করতে পারো, বিজনেস করতে পারো, প্রোডাকশন করতে, যা খুশি করতে পারো, তার বদলে তুমি আমাকে রেন্ট দাও। তার মানে এটাও কিন্তু এক ধরনের ইনকাম। তার মানে কি হচ্ছে? আমাদের দেশে বেসিক্যালি দেখা যায় 4টে, মানে আমাদের দেশে যতগুলো মানুষ ইনকাম করে সেটাকে আমরা 4টে ক্যাটাগরিতে ভাগ করে দিতে পারি, ঠিক আছে? কেউ চাকরি করে, যারা চাকরি করে তারা ওয়েজেস স্যালারি পায়, ঠিক আছে? যারা বিজনেস করে তারা প্রফিট পায়। যা কিছু মানুষ প্রচুর টাকা তারা লোন দেয়, লোন দিলে তার বদলে ইন্টারেস্ট ইনকাম করে। আর কারো কাছে প্রচুর জমি থাকলে সেই জমিটা ভাড়া দিয়ে দেয়, রেন্ট কামায়। তাহলে এটাই তো, দেখো না, দেখো ল্যান্ড থেকে কী পাবে? ল্যান্ড থেকে তোমার রেন্ট, ল্যান্ডের বদলে রেন্ট ইনকাম হবে। লেবার থেকে তোমার কি ইনকাম হবে বলো? লেবার থেকে ওয়েজেস আর স্যালারি ইনকাম হবে, ঠিক আছে? বুঝতে পারছো তো? ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট, আর এন্টারপ্রিনিয়র থেকে প্রফিট, ঠিক আছে? এই 4 ধরনের ইনকাম যোগ করলেই আমরা কি পেয়ে যাব? ন্যাশনাল ইনকাম পেয়ে যাব ইনকাম মেথডে, ঠিক আছে? বা বুঝতে পারছো তো? এই 4টে ইনকাম যোগ করলে আমরা ন্যাশনাল ইনকাম পেয়ে যাব, ইনকাম মেথডে ন্যাশনাল ইনকাম পেয়ে যাব, ঠিক আছে? তাহলে বুঝতে পারলে তো? এই যে 4 ধরনের মানুষ আছে, ঠিক আছে, এই যে 4 ধরনের মানুষ, তাই না? এটা ধরো একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে 4 ধরনের মানুষ আছে, অর্থাৎ এদের ইনকামটা যোগ করলে আমরা ইনকাম মেথড পেয়ে যাব। বুঝতে পারলে না? কি বললাম? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম ফ্যাক্টর অফ প্রোডাকশন, বলেছিলাম না? ফ্যাক্টর অফ প্রোডাকশন, 4টে ফ্যাক্টর। ল্যান্ডের বদলে কি পাবে? ল্যান্ডের বদলে সে রেন্ট পাবে। দেখো, এই দেখো লাস্টে লেখা ছিল রেন্ট। লেবার কি পাবে? লেবার ওয়েজেস পাবে। ক্যাপিটাল বদলে কি পাওয়া যাবে? ইন্টারেস্ট, ঠিক আছে? এন্টারপ্রিনিয়র কি পাবে? প্রফিট পাবে। এই যে 4 ধরনের যে লোক আছে, এদের ইনকামটা যোগ করলে আমরা ইনকাম মেথডটা পেয়ে যাব। এবার এই ব্যাপারটাকে, পুরো ব্যাপারটা বুঝে গেলে তো? ব্যাপারটা বোঝার জন্য আমরা ব্যাপারটাকে স্টেপ ওয়াইজ বুঝবো, স্টেপ ওয়াইজ। দেখো স্টেপ 1-এ কি লেখা আছে, ভালো করে দেখতেই পাচ্ছ তোমরা। লেখা আছে আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রডিউসিং এন্টারপ্রাইজ। জিনিসটা কি, এই ব্যাপারটা বুঝবো। আমাদের দেশে তো প্রচুর মানুষ ইনকাম করছে, তাই না? বা ধরো অন্যভাবে যদি বলি, আমাদের দেশে যে ন্যাশনাল ইনকামটা বের করবো, কি করে ন্যাশনাল ইনকামটা বের করবো? একবারে বের করতে পারবে না। ন্যাশনাল ইনকাম একবারে বের করতে পারবে না। এটা 3টে পার্টে, মানে পার্ট ওয়াইজ বের করতে হবে ন্যাশনাল ইনকাম, পার্ট ওয়াইজ 3%। মানে দেখো, তোমরা বলো আমার দেশে কটা সেক্টর? স্যার আমাদের দেশে 3টে সেক্টর, আমরা পড়েছি। এটা বলো না, জানো না আমাদের দেশে কটা সেক্টর? আমাদের 3টে সেক্টর। কি কি সেক্টর? একটা প্রাইমারি সেক্টর, একটা সেকেন্ডারি সেক্টর, একটা টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে বাংলায় বলে প্রাথমিক ক্ষেত্র, তারপর যে তোমার সেকেন্ডারি সেক্টরকে বাংলায় বলে মাধ্যমিক ক্ষেত্র, আর টার্সিয়ারি সেক্টরকে বলা হয় তোমার মানে যেটা টার্সিয়ারি সেক্টরকে বলা হয় তো সেবা ক্ষেত্র। তার মানে প্রাইমারি, সেকেন্ডারি আর টার্সিয়ারি, ঠিক আছে? তাহলে এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর, 3টে সেক্টর একবারে মিলিয়ে নাও, হয়ে যাবে তোমার ন্যাশনাল ইনকাম। আমাদের দেশে তো আমাদের দেশে তো প্রচুর মানুষ ইনকাম করছে, ঠিক আছে? কারোর কাজকর্মটা প্রাইমারি সেক্টরে আছে, মানে কারোর অ্যাক্টিভিটিস প্রাইমারি সেক্টরে আছে, কারোর অ্যাক্টিভিটিস তোমার সেকেন্ডারি সেক্টরে আছে, কারোর অ্যাক্টিভিটিস টার্সিয়ারি সেক্টরে আছে, ঠিক আছে তো? যেমন ধরো তোমাকে বলছি প্রাইমারি সেক্টরের মধ্যে কারা পড়ে? প্রাইমারি সেক্টরের মধ্যে বেসিক্যালি যারা এগ্রিকালচার করে তারা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে, ঠিক আছে? তারপর সেকেন্ডারি সেক্টরে কারা পড়ে? যারা তোমার ম্যানুফ্যাকচারিং করে। আর টার্সিয়ারির মধ্যে যেমন ব্যাংকিং, টেলিকমিউনিকেশন, ঠিক আছে, টিচিং, ডাক্তারি, ঠিক আছে, এগুলো সব টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ছে। তো একবারে তুমি দেশের ন্যাশনাল ইনকাম বের করতে পারবে না, ঠিক আছে? তাহলে কি করতে হবে? তোমাকে 3টে সেক্টর আলাদা করে বের করতে হবে। মানে আমাকে আগে খুঁজে বার করতে হবে আমাদের দেশে যত মানুষ
কাজকর্ম করছে তাদের অ্যাক্টিভিটিসগুলো আগে খুঁজে বার করতে হবে, ঠিক আছে? তাদের আগে অ্যাক্টিভিটিসগুলো প্রথমে সবার প্রথম আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে দেখতে হবে এটা কোন সেক্টরের মধ্যে পড়ছে। হ্যাঁ, আচ্ছা, এটা প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে, তাহলে সমস্ত প্রাইমারি সেক্টরগুলো আগে ক্যালকুলেট করে নাও, টোটাল কত হচ্ছে দেখে নাও। তারপর যারা সেকেন্ডারি সেক্টরে পড়ছে তাদের টোটালটা ক্যালকুলেট করে নাও, যারা টার্সিয়ারি সেক্টরে পড়ছে তাদের টোটালটা ক্যালকুলেট করো। এই প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টরে তিনটে সেক্টর একবারে মেলালেই হয়ে যাবে তোমার ন্যাশনাল ইনকাম। এখানে তাই লেখা আছে। সবার প্রথম তোমাকে আমাদের দেশে যত মানুষ অ্যাক্টিভিটিস করে তাদের অ্যাক্টিভিটিসগুলো সবার প্রথম আইডেন্টিফাই করে নিতে হবে। আইডেন্টিফাই করে নিতে হবে, তারপর সেটাকে ক্লাসিফাই করতে হবে। প্রডিউসিং এন্টারপ্রাইজ কি বলছে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর আর টার্সিয়ারি সেক্টর। ব্যাপারটা বুঝতে পারলে স্টেপ 1 কি বলেছে। স্টেপ 2, স্টেপ 2টা কি বলেছে, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টর ইনকাম। যখনই স্টেপ 1 হয়ে গেল স্টেপ 2 ঢুকে যাবো, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টর ইনকাম। দেখো, এটা বলো না যে তুমি জানো না ফ্যাক্টর ইনকাম জিনিসটা কি, কারণ আমি বারবার বলেছি আমরা যে ন্যাশনাল ইনকাম করবো না, ফ্যাক্টর ইনকাম কাকে বলে, মেহনত করি। দেখো, আমি যে তোমাকে পড়াচ্ছি তার বদলে তোমরা আমাকে ফিস পেমেন্ট করছো, অর্থাৎ আমি কাজ দিচ্ছি বলে তো আমাকে ফিসটা পেমেন্ট করছো। এমন তো নয় আমাকে আমাকে ফ্রিতে টাকাটা দিচ্ছ, আমি পড়াচ্ছি তার বদলে তুমি ফিসটা পেমেন্ট করো। এটা তো ফ্যাক্টর ইনকাম, অর্থাৎ আমি মেহনত করে কষ্ট করে যে টাকাটা রোজগার করছি তাকে বলা হয় ফ্যাক্টর ইনকাম। পরিষ্কারভাবে আমরা আগে প্রিভিয়াস ভিডিওতে বলেছি ন্যাশনাল ইনকামের মধ্যে সবসময় ফ্যাক্টর ইনকামই আসবেই, অন্য কোনো ইনকাম আসবে না। ন্যাশনাল ইনকামের মধ্যে কোন ইনকাম আসবে, ফ্যাক্টর ইনকাম আসবে, ঠিক আছে? অর্থাৎ ট্রান্সফার ইনকাম আসবে না। ট্রান্সফার ইনকাম মানে ধরো সাপোজ ধরো কি বলবো, ধরো এই যেমন বলি বেকার ভাতা, ঠিক আছে তো, তারপর এই তোমার নাম শুনেছি কন্যাশ্রী, বেকার ভাতা, তো এরকম, বা ধরো বলবো ওল্ড এজ পেনশন বলেছিলাম না, শুনেছিলাম না, ওল্ড এজ স্কলারশিপ। তো এই সমস্ত টাকাগুলো পাওয়া যায় জন্য কি তোমরা কোনো কোনো মেহনত করো, কষ্ট করো, পরিশ্রম করো, খাটো না স্যার, করে ফ্রিতে টাকা পেয়ে যাও। আরে দেখবি এইচএস পাস করলে দেখবি অনেকে স্কলারশিপ পায়, মাধ্যমিক পাস করলে অনেকে স্কলারশিপ পায়। তো এর জন্য কোনো তোমরা খাটো না স্যার, কেন খাটি না, ফ্রিতে টাকা পেয়ে যায়, ফ্রিতে টাকা পেয়ে যায়। এটাকে বলে ট্রান্সফার ইনকাম। এরকম ইনকাম কখন ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না। তাহলে ন্যাশনাল ইনকামের মধ্যে কোন ধরনের ইনকাম আসবে, ন্যাশনাল ইনকামের মধ্যে সব সময় ফ্যাক্টর ইনকামই আসবে। ফ্যাক্টর ইনকাম কোনটা, যে সমস্ত ইনকাম তোমরা পরিশ্রম করে করো, মেহনত করে করো, ঠিক আছে তো, কষ্ট করে করো, ঠিক আছে, যার বদলে তোমরা এই কাজ করার বদলে তোমরা টাকা পাও, তাকে বলা হয় তোমার ফ্যাক্টর ইনকাম। যেমন ধরো তুমি ধরো আজকে তোমরা পড়াশোনা করছো, পড়াশোনা যখন কমপ্লিট হবে তোমরা কোনো কোম্পানিতে চাকরি করবে, তোমরা পার ডে মানে যেমন ধরো সপ্তাহে যদি 6 দিন বা 5 দিন যেরকম অফিস যেমন কাজ হয়, তুমি কাজ করবে, তারপর তোমাকে পেমেন্ট করবে। এটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম। বুঝতে পারলে তো? আগেও বলেছি, আবার বলে দিলাম। তো প্রথমে কি করবো, যত রকমের ফ্যাক্টর ইনকাম আছে সেটাকে সবার প্রথম তোমাকে ক্লাসিফাই করে নিতে হবে, ঠিক আছে তো? তো দেখো, ভালো করে দেখো, না বোঝার কিছু নেই এখানে, খুব সুন্দর করে বলেছি, ইজি সব। এই ফ্যাক্টর ইনকামের মধ্যে যেটা আছে না, ক্লাসিফিকেশন অফ ফ্যাক্টর ইনকাম, এটা আমি তোমাকে 3টে পার্টে বুঝিয়ে দেবো, ঠিক আছে তো? মানে তোমার জানতে তো হবে ফ্যাক্টর ইনকামের মধ্যে কি কি, মানে ফ্যাক্টর ইনকাম কি বললাম, ট্রান্সফার ইনকাম বললাম, কিন্তু ফ্যাক্টর ইনকামের মধ্যে কি কি আসবে সেটা তোমাকে জানতে হবে, যে হ্যাঁ এই আইটেমগুলো তোমার ফ্যাক্টর ইনকামে আসবে। তো আমি 3টে জিনিসে বোঝাবো, ABC, 3টে পার্টে বোঝাবো ফ্যাক্টর ইনকামের মধ্যে কি কি জিনিস আসছে। প্রথমে এতে লেখা আছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, শর্টে বলে COE, 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 কম্পেনসেশন সি, অফের ও, আর এমপ্লয়েড COE, কম্পেনসেশন অফ এমপ্লয়। কম্পেনসেশন মানে জানো তো? হ্যাঁ স্যার জানি। না জানার কি তোমরা, আরে বাবা, তোমরা কমার্সের স্টুডেন্ট, তোমরা সবাই জানো কম্পেনসেশন মানে কি। কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ অফ এমপ্লয়, এমপ্লয়ীদের ক্ষতিপূরণ দেওয়া হয়, ঠিক আছে তো? এবার এমপ্লয়ীদের তো বিভিন্ন রকম ক্ষতিপূরণ দেওয়া হয়। ধরো তুমি একটা কোম্পানি চাকরি করছো, তাহলে তুমি যেই কোম্পানি চাকরি করছো, ঠিক আছে, তুমি সেই কোম্পানির এমপ্লয়ি, ঠিক আছে তো? তারপর এবার তুমি যে কাজ করছো, কাজের বদলে কোম্পানি থেকে অনেক কিছু কম্পেনসেশন পাবে, যে সমস্ত কম্পেনসেশন পাও, ঠিক আছে, এটাই হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়ি। এখন তুমি বলতে পারো স্যার আমরা কি কি কম্পেনসেশন পাই, আমি যে ওই কোম্পানিতে কাজ করছি তার বদলে কি কি কম্পেনসেশন পেতে পারি, সব বলবো। দেখো না, এখানে লেখা আছে, কি লেখা আছে, WWER, শর্ট ফর্ম কি বললাম, শর্ট ফর্ম WWER। তার মানে তুমি ধরো, সাপোজ ধরো, মনে করতে ক্ষতি কোথায়, তুমি ধরো TCS কোম্পানি চাকরি করছো, তুমি ধরো TCS কোম্পানিতে চাকরি পেয়েছো, তার মানে আমি এখানে উদাহরণ দিচ্ছি, তুমি ধরো এখানে ধরো বলছি এখানটায়, ধরো TCS, এটা একটা কোম্পানি, ঠিক আছে, তুমি ধরো ধরো সাপোজ ধরো রামটাকে, তাহলে TCS কোম্পানি তুমি চাকরি পেয়েছো, এটা ধরো কোম্পানি, মানে এটা এমপ্লয়ার, কি লিখলাম, এটা এমপ্লয়ার। আর জানো তোমরা স্যালারি শিখেই এসছো, জানো। আর রামটাকে এমপ্লয়ি, তাহলে রাম এই কোম্পানিতে পুরো কাজ করছে, চাকরি বাকরি করছে, তার মানে
সমস্ত জিনিস, এই যে রাম যে টিসিএস কোম্পানি চাকরি করছে, অর্থাৎ এখানে রামটা হচ্ছে এমপ্লয়ি আর টিসিএস কোম্পানি হচ্ছে এমপ্লয়ার, তাহলে এমপ্লয়ার কম্পেনশনটা কে করবে? দেখো রামের কাছ থেকেই টিসিএস কোম্পানি পুরো কাজ নিয়ে নিচ্ছে, তাহলে কম্পেনশনটা কে করবে? কম্পেনশনটা করবে টিসিএস কোম্পানি, মানে এমপ্লয়ার এমপ্লয়িকে দেবে। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝতে হবে ব্যাপারগুলো কিন্তু, ঠিক আছে? তাই এখানে বলেছি কম্পেনসেশন অফ এমপ্লয়ি, এমপ্লয়িকে কম্পেনসেশন দেবে। কে দেবে কম্পেনসেশনটা? কম্পেনসেশনটা দেবে কে? এমপ্লয়ার দেবে। কি লেখা আছে? প্রথম ডব্লিউ মানে কি? ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন ক্যাশ। দেখো তুমি টাটা টিসিএস কোম্পানি চাকরি করছো, তুমি মানে এখানে মনে রাখো, তুমি মানে রাম, তুমি মানে রাম। রাম কোন কোম্পানি চাকরি করছে? টিসিএস কোম্পানি চাকরি করছে। তাহলে রাম টিসিএস কোম্পানি চাকরি করছে, সারা বছর কাজ করলো, সে সারা বছর দিয়ে বলো বা মাস দিয়ে বলো, ঠিক আছে, সারা মাস কাজ করলো, তার বদলে মাসের শেষে তো ও তো একটা পেমেন্ট নেবে, একটা তো পেমেন্ট করতে হবে, তো সেই পেমেন্টটা তোমার ক্যাশেও করতে পারে, আবার কাইন্ডসেও করতে পারে। ক্যাশে কি লেখা আছে? ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন ক্যাশ। কি লেখা আছে? ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন ক্যাশ। আরে মনে করো না, মনে করো তুমি পড়াশোনা কমপ্লিট করে ফেলেছো, পড়াশোনা কমপ্লিট করে তুমি ধর টিসিএস কোম্পানি চাকরি পেয়েছো, ঠিক আছে, চাকরি করছো, তো পুরো একটা মাস কাজ করলে, এক মাস কাজের শেষে তাহলে তোমাকে কি দেবে? স্যার আমি কাজ করেছি পুরো এক মাস, তাহলে আমাকে স্যালারি দেবে। তো স্যালারিটা তোমাকে ক্যাশে, যদি ক্যাশে দেয়, যদি স্যালারিটা যদি তোমার হাতে ক্যাশ টাকা দেয়, যে তোমার মাইনা ধরো 30,000 টাকা, 30,000 টাকা ক্যাশ দিয়ে দিল তার হাতে, তাহলে এটাকে কি বলতে পারি? সে ওই কেউ ওয়েজেস পায় তো কেউ স্যালারি পায়, তাই লিখলাম ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন ক্যাশ। আচ্ছা শুধু কি তোমার কি মনে, শুধু কি স্যালারি দেয়? না স্যার, আরো অনেক কিছু দেয়। তোমরা যখন আমরা যখন ফোর্থ সেমিস্টার পড়েছিলাম, তখন তো আমি তোমাদের শিখিয়েছিলাম, মনে পড়ছে? কি শিখিয়েছিলাম ফোর্থ সেমিস্টার যখন পড়েছিলাম? আমরা স্যালারি শিখিয়েছিলাম না? স্যালারি শিখেছিলাম তো। তো ওখানে যখন অঙ্ক করতে প্রথমে স্যালারি থাকতো তো বেসিক স্যালারি, সেই বেসিক স্যালারির কথা বলছে। তারপর আর কি ডিয়ারনেস অ্যালাউন্স, হাউসের অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্স, কনভেন্স, সমস্ত অ্যালাউন্স থাকতো না? হ্যাঁ স্যার অ্যালাউন্স থাকতো তো, অ্যালাউন্স থাকতো। তাহলে কি শুধু তোমাকে স্যালারি দেবে? না স্যার, শুধু স্যালারি তো দেবে না, তার পাশাপাশি আমাকে অ্যালাউন্সও দেবে। তো ধরো এখানে এখানে লিখেছি আমি, দেখো প্লাস দিয়ে পাশে লিখি অ্যালাউন্স, আমি কিন্তু কোনো অ্যালাউন্সের নাম লিখি, আরে অ্যালাউন্স অনেক রকম অ্যালাউন্স দিতে পারে, ট্রাভেলিং অ্যালাউন্স দিতে পারে, টিফিন অ্যালাউন্স দিতে পারে, তোমার ম্যারেজ অ্যালাউন্স দিতে পারে, ইউনিফর্ম অ্যালাউন্স দিতে পারে, একাডেমিক অ্যালাউন্স দিতে পারে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দিতে পারে, ঠিক আছে তো, ও কার অ্যালাউন্স দিতে পারে, কত রকমের অ্যালাউন্স, আমি কতগুলো অ্যালাউন্সের নাম লিখবো বলো? আমি কত অ্যালাউন্সের নাম লিখবো? লিখিনি, না লিখে শুধু অ্যালাউন্স লিখে দিয়েছি, ঠিক আছে তো। শুধু তোমাকে স্যালারিটা ক্যাশেই দেবে না, তার পাশাপাশি তোমাকে কি দেবে? অ্যালাউন্সও দেবে, ঠিক আছে, অ্যালাউন্সও দেবে। আর অ্যালাউন্স সম্পর্কে ইচ্ছে ডিটেলস তো আমি কি বোঝাবো বলো ইকোনমিক্স ক্লাসে? আমি তো তোমাদের খুব ডিটেলসে শিখিয়েছি স্যালারি করার সময় অ্যালাউন্সগুলো, কত উপর অ্যালাউন্সের উপর কত কত অঙ্ক করিয়েছি, নতুন করে বলার দরকার, শুধু এখন জেনে রাখো না। আর তোমরা বুঝতে পারছো, তোমরা ফিফথ সেমিস্টারের পর্যন্ত তোমরা বুঝে গেছো অ্যালাউন্স জিনিসটাকে, নতুন করে বোঝাতে হবে না। আরে তোমাদের ফিফথ সেমিস্টারও ট্যাক্স করছো, ওখানেও তো তোমরা অ্যালাউন্স, স্যালারি তো আরও তো কিছু প্র্যাকটিস করলে, ওখানেও তো অ্যালাউন্স শিখেছিলে, তাই না? তাহলে ওয়েজেস অ্যান্ড স্যালারি পাবে তুমি, তাই না? শুধু বেসিক স্যালারিটা তো পাবে না, তার পাশাপাশি তুমি অ্যালাউন্সও পাবে, ঠিক আছে তো। আর একটা তোমাকে একটা কনসেপ্ট শিখিয়ে দিই, জানো তোমাকে কোম্পানি যে মালিক, দেখো ওরাও তো অতটা বোকা নয় যে তোমাকে স্যালারি মাসে মাসে তোমার বাড়াতে থাকবে, এরকম কিন্তু করে না, স্যালারি মাসে মাসে বাড়ায় না। ধরো জিনিসের দাম যখন বেড়ে যায় না, ওরা কিন্তু স্যালারি ওইভাবে বাড়ায় না, ঠিক আছে। ওরা কি করে, যেহেতু জিনিসের দাম যখন বেড়ে যায় না, ওরা কি করে ডিএটা দেয়। ডিএটা কেন দেয়? ডিআরএস অ্যালাউন্সেস কেন দেয়? এই যে জিনিসের দাম যে বেড়ে যাচ্ছে না, জিনিসের দাম যে বেড়ে যাচ্ছে, তার জন্য তুমি কিনবে কি করে? জিনিসপত্র কিনতেও তো হবে, এই জন্য ওরা তোমাকে ডিআরএস অ্যালাউন্সটা দেয়। আমি আগেও বলেছি ডিআরএস অ্যালাউন্সটা কেন দেওয়া হয়, ঠিক আছে তো। তো ঠিক আছে, তাহলে বেসিক স্যালারিটা দেওয়া হলো, অ্যালাউন্স দেওয়া হলো, তার পাশাপাশি আর কি কি দেয় কোম্পানি থেকে? তুমি যখন চাকরি করলে তুমি কি পেতে পারো? স্যার বোনাস পেতে পারি, কমিশন পেতে পারি। তাহলে কি কি পেয়েছে দেখো, ওয়েজেস অ্যান্ড স্যালারি, মানে স্যালারিটা তুমি বেসিক যে স্যালারিটা সেটা পেতে পারো, অ্যালাউন্স পেতে পারো, বোনাস পেতে পারো, কমিশন পেতে পারো। এটা হচ্ছে প্রথম ডব্লিউর মানে। সেকেন্ড ডব্লিউর মানে ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন কাইন্ড। স্যার এই লাইনটার মানে বুঝতে পারি, দেখো আমি তোমাকে এক্ষুনি বোঝাবো, তুমি বুঝে যাবে, একদম পুরো স্যালারির কনসেপ্টই বোঝাবো। আচ্ছা তোমাদের কি মনে পড়ছে যখন আমি স্যালারি শিখিয়েছিলাম, ওখানে একটা পয়েন্ট পড়েছিলাম আন্ডার সেকশন 17 সাবসেকশন 2? হ্যাঁ স্যার মনে পড়ছে, আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, আন্ডার সেকশন 17 সাবসেকশন 3, মনে করো 17(2)তে কি ছিল? পারকিউজিটস, মনে পড়ছে? পারকিউজিটস। দেখো আমি কি বলেছিলাম, ধরো ধরো কোনো একজন এমপ্লয়ির বাড়ি ধরো বোম্বেতে, ও ধরো চাকরি পেয়েছে ধরো কলকাতায়, নিউ টাউনে চাকরি পেয়েছে, তাহলে কি ও কি বোম্বে থেকে কলকাতায় ডেলি প্যাসেঞ্জার করবে? না স্যার, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে ওকে কি করতে হবে? তখন ওকে কোম্পানির মালিক বলবে, সেই বোম্বে থেকে যে কাজ করতে এসে যে এমপ্লয়ি, তাকে বলবে, দেখো তোমার চিন্তা করতে হবে না, তুমি আমার কোম্পানিতে কাজ করো, ঠিক আছে, তোমার থাকার ঘরের ব্যবস্থা আমি করে দেবো, তোমাকে থাকার জায়গার ব্যবস্থা আমি করে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। এটাকেই তো বলে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, বুঝতে পারছো তো? আচ্ছা ধরো
সাপোজ ধরো বনগা থেকে কোনো একটা এমপ্লয়ি চাকরি পেয়েছে নিউ টাউনে, ঠিক আছে, ও না রোজ অফিস দেরি করে আসে, রোজ বনগা লোকাল ধরে রোজ অফিস দেরি করে আসে, ও তারই মতন ঢুকতে পারে না। তো মালিক ওকে বলে তুমি রোজ দেরি করে আসছো কেন? স্যার দেখুন কত দূরে বাড়ি, আমি আসতে পারছি না। বলছি তাহলে তুমি কাজ করো, এখানে ঘর ভাড়া করে থাকো। আরে ঘর ভাড়া করে থাকো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। না স্যার বাড়ি আছে, কারণ ফ্যামিলি আছে, ঘর ভাড়া করে থাকবো না। তখন মালিক বলে চিন্তা নেই, আরে আমার গাড়ি আছে, তুমি আমার গাড়িটা নিয়ে যাও, আমার গাড়ি নিয়ে তুমি ডেলি প্যাসেঞ্জার করবে, ঠিক আছে, আমার গাড়ি নিয়ে ডেলি অত সমস্যা নেই, ড্রাইভার টাইভার আমি সব দিয়ে দেবো, ঠিক আছে, তো বুঝতে পারছো তো? তাই এটাও তো, এটা কি দিচ্ছে? এটা কি টাকা দিচ্ছে? না স্যার টাকা দিচ্ছে, এটাকে কাইন্ডস বলে। তাহলে আমি কত বলবো বলো, এই পয়েন্টটা বললাম, আরে বেশি তো বলে লাভ নেই। এটা রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন বললাম, তো মোটর কার ফেসিলিটির কথা বললাম, আরও অনেক কিছু হয়। আরে আরও অনেক কিছু হয়, কারণ তোমরা স্যালারি পড়েছো তো, স্যালারি চেপে আরও কত কিছু ছিল, আমি বেশি বলে সময় নষ্ট করবো না এটা, ঠিক আছে তো? তাহলে তাহলে কি হচ্ছে, তাহলে ওই যে সিন কাইন্ড, তাহলে এর বদলে কি মালিক কি তোমাকে টাকা দিচ্ছে? না স্যার, এইগুলো কাইন্ড। কাইন্ড মানে যদি যদি তোমাকে গুডস দেয় তোমার কাজের বদলে তোমাকে গুডস দিচ্ছে, তো গুডসই তো দিচ্ছে না, টাকা তো দিচ্ছে না, তাহলে এটাও তোমার স্যালারির মধ্যে পড়বে, ঠিক আছে? অর্থাৎ কম্পেনশন এমপ্লয়ির মধ্যে কী কী পড়ে? ওয়েজেস এন্ড স্যালারি ক্যাশ দিলে পড়বে, ওয়েজেস এন্ড স্যালারি কাইন্ড দিলে পড়বে, অ্যালাউন্স পড়বে, বোনাস পড়বে, কমিশন পড়বে, সব পড়বে। আর কি এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম, কি বললাম? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি স্কিম। তাহলে এটাও কিন্তু তোমার কম্পেনসেশন অফ এমপ্লয়ের মধ্যে পড়বে। স্যার এটা জিনিসটা বুঝলাম না। আরে এটা বুঝতে পারছো না? আরে দেখবে অনেকে ধরো চাকরি করে দেখো মাসে 30,000 টাকা নিয়ে আসে, ঠিক আছে, তো মাসে 30,000 টাকা নিয়ে আসে। তখন আমি ধরো তোমার বাড়িতে ফ্যামিলি, ধরো প্যারেন্টস, ধরো বাবা বা মা বা দাদা দিদি, যেই কেউ ধরো চাকরি করছে, ওদের যে একটা স্যালারি স্লিপ হয়, দেখবে টোটাল যা গ্রস স্যালারি থাকে না, ধরো যে টাকাটা গ্রস স্যালারি থাকে, যে স্যালারিটা থাকে না, দেখবে কিছু টাকা কেটে নেয়। স্যার কিসের টাকা কাটে তোমরা জানো তো? তোমরা স্যালারি করি কী টাকা কাটে? ও যদি কোম্পানি থেকে লোন নেয় তাহলে লোনের টাকাটা কাটবে, ঠিক আছে, তারা প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে, জানো এটা? তোমরা কি জানো প্রভিডেন্ট? আরে তোমরা তো করে আসছো, জানো তো প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে, তাই না? প্রভিডেন্ট ফান্ডের টাকা কাটে, সেই প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা তো বুঝতেই পারছো, ঠিক আছে? প্রভিডেন্ট মানে দেখো, তুমি একটা কোম্পানি চাকরি করছো, সেই কোম্পানি তুমি এমপ্লয়ি, অর্থাৎ সেই কোম্পানির মালিকের দায়িত্ব কি তোমার সব ভালো মন্দ দেখা দায়িত্ব, ঠিক আছে? অর্থাৎ সাপোজ ধরো কি হয়, প্রভিডেন্ট ফান্ডের ব্যাপারটা কি হয়, তুমি ধরো চাকরি করে ধরো যত টাকা মাইনা পাচ্ছ, ঠিক আছে, প্রতি মাসে তোমার মাইনা থেকে ধরো সাপোজ 2,000, স্যার 2,000 3,000 কেন কাটবে? আরে যে কোনো টাকা কাটতে পারে, একটা হিসাব থাকে ওদের। তো সাপোজ ধরো তোমার মাইনা থেকে ধরো 3,000 টাকা করে কাটলো প্রভিডেন্ট ফান্ড, আর মালিক কি করবে? সেই টাকাটাই মালিক নিজের পকেট থেকে দেবে। তাহলে 3 আর 3 কত হলো? 6,000 টাকা দিয়ে একটা জায়গায় ডিপোজিট করবে, একটা ফান্ড করবে। তুমি যখন রিটায়ার করবে তখন ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুমি পেয়ে যাবে। রিটায়ার করার আগেও তুমি কিছু পরিমাণ টাকা পেতে পারো, মানে তুলতে তো পারবে না, ধরো লোন পেতে পারো। তো বুঝতে পারছো তো? এটাই হচ্ছে প্রভিডেন্ট ফান্ড। তোমার সিকিউরিটি লাগবে রিটায়ারমেন্টের পর। তাহলে কি বলছে? এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি ফান্ড, মানে এমপ্লয়ার থেকে যদি, আর আমরা যখন স্যালারি করতাম, মনে করার চেষ্টা করো, স্যালারির মধ্যে লিখতাম না এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, যোগ করতাম, মনে পড়ছে তো? তাহলে এটাও কিন্তু কম্পেনশন অফ এমপ্লয়ের মধ্যে পড়বে, মানে এমপ্লয়ার থেকে যে কোনো কন্ট্রিবিউশন পাওয়া যায়। তাহলে কি বলে? একটা প্রভিডেন্ট ফান্ড হতে পারে, আর কি হতে পারে? ধরো এলআইসি, তোমার এলআইসি সুবিধা যদি করে দেয়, তো এইগুলোও কিন্তু চলে আসবে, ঠিক আছে তো? আরও অনেক কিছু আসে, যখন আমরা এই টপিকের ওপর তো অঙ্ক করবো, অঙ্ক করতে গিয়ে বুঝে, মানে মোটামুটি একটা কনসেপ্ট মাথায় রাখলেই হবে। আর কি রিটায়ারমেন্ট পেনশন, দেখবে যা চাকরি করেন, ধরো গভর্নমেন্ট এমপ্লয়ি, দেখবে তোমার বাড়িতে যদি কেউ থাকে, ধরো তোমাদের বাড়িতে কেউ যে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট চাকরি করে, ঠিক আছে, তাহলে তো রিটায়ার করার পর একটা প্রতি মাসে গিয়ে একটা পেনশন পাই, জানো তো? হ্যাঁ স্যার পায়। তাহলে এটাও তোমার স্যালারির মধ্যে আসবে, মানে কম্পেনশন অফ এমপ্লয়ের মধ্যে আসবে। তাহলে স্টেপ 2-তে বুঝতে পারলে কি কি আসবে? হ্যাঁ স্যার মোটামুটি তো বোঝা গেল। স্যার এটা তো বুঝতেই পারছি, আমরা 4th সেমিস্টারে ট্যাক্স করে এসেছি, ট্যাক্সে স্যালারি করে এসেছি, অনেক মিল পাচ্ছি, ব্যাপারটা খুব একটা কঠিন লাগছে না, তাই না? আচ্ছা, একটা আমি বললাম এই টপিকে, আমি বললাম ফ্যাক্টরি ইনকাম যা যা আসে, এটা 3টে পার্টে বোঝাবো। একটা পার্ট বোঝালাম কি কম্পেনশন অফ এমপ্লয়ি, এবার বলবো কি অপারেটিং সারপ্লাস। এটা মনে রাখবে তুমি RRIP দিয়ে, ঠিক আছে তো? তো দেখো অপারেটিং সারপ্লাস মানে দুটো পার্ট আছে, কি বললাম? ইনকাম ফ্রম প্রপার্টি আর ইনকাম ফ্রম এন্টারপ্রিনিয়রশিপ, দুটো পার্টে করবো। এটা অপারেটিং সার্ভিস দুটো পার্টে বোঝাবো, একটা ইনকাম ফ্রম প্রপার্টি আর একটা ইনকাম ফ্রম এন্টারপ্রিনিয়রশিপ। প্রপার্টি থেকে ইনকাম, প্রপার্টি বলতে কি কি বোঝাতে পারে? প্রপার্টি থেকে আমরা বলতে পারি ল্যান্ড আমাদের একটা প্রপার্টি। তোমার ঘরে ধরো ক্যাশ টাকা পড়ে আছে, এটাও তো তোমার প্রপার্টির মধ্যেই পড়ে, হ্যাঁ স্যার প্রপার্টি। আর গুডউইল, দেখো যারা কমার্সের স্টুডেন্ট তাদের কাউকে বলতে হবে না গুডউইল জিনিসটা কি, সবাই জানে, প্রতিটা স্টুডেন্ট জানে কমার্সের স্টুডেন্ট গুডউইল জিনিসটা কি। গুডউইল মানে কি? রেপুটেশন, ঠিক আছে, রেপুটেশন, ব্র্যান্ড, ইমেজ, এগুলোকে বলা হয় গুডউইল।
একটা একটা করে বোঝাই। তোমার ধরো প্রচুর প্রপার্টি, ল্যান্ড, একটা প্রপার্টি, তোমার ধরো ল্যান্ড আছে, জমি আছে, জমিটাকে তুমি ভাড়া দিলে, ঠিক আছে, জমিটা কাউকে ইউজ করতে দিলে, তার বদলে তুমি কী নেবে, ভাড়া নেবে, তাই ল্যান্ডের বদলে রেন্ট, ক্যাশ, ঠিক আছে। তোমার কাছে ধরো প্রচুর টাকা পড়ে যায়, প্রচুর ঘরে প্রচুর পয়সা পড়ে, তাহলে তুমি কী করবে, এই টাকাটা তুমি কাউকে লোন দেবে, লোনের বদলে তুমি কী পাবে, ইন্টারেস্ট পাবে। আর কি গুডউইল, ঠিক আছে। তো গুডউইল মানে কি বুঝতেই পারছো, মানে রেপুটেশন, ব্র্যান্ড, ইমেজ, ঠিক আছে। তো এটা কি হবে, তুমি গুডউইল থেকে তুমি কি করে ইনকাম করতে পারো, তোমার ধরো কোন, আচ্ছা তোমরা এমবিএ চায়ওয়ালার নাম শুনেছি, হ্যাঁ স্যার এমবিএ চায়ওয়ালার নাম শুনেছি। তো এমবিএ চায়ওয়ালা দোকান খুলেছে, দেখেছে তো লেক টাউনে ওইদিকে এমবিএ চায়ওয়ালা আছে, তো এরকম অনেক জায়গায় এমবিএ চায়ওয়ালা আছে। এবার তোমার যদি মনে হয় যে তুমি একটা এমবিএ চায়ওয়ালা খুলতে চাও, তুমি পারবে খুলতে, ওই এমবিএ চায়ওয়ালার একদম পুরো ওই ব্যানারটা থাকবে, তুমি পারবে, না স্যার পারবো না, তুমি পারবে না, কিন্তু তুমি বলে, তুমি ভাবতে পারো হ্যাঁ স্যার না পারার কি আছে, ওরকমই একটা ব্যানার করে, পারবে না, কেস হয়ে যাবে, জেল হয়ে যাবে, জেল। আরে জেল হয়ে যাবে এর জন্য, তাহলে তোমায় কি করতে হবে, ওই যে এমবি চায়ওয়ালার যে মেন মালিক, তার থেকে তোমার পারমিশন নিতে হবে। তো বলতে হবে যে যে আপনার যে যেমন দোকান আছে না, আমি একদম পুরো এই এমবিএ চায়ওয়ালা ব্র্যান্ডটাই আমি রাখতে চাই, ঠিক আছে। তো বলবে তাহলে তোমাকে এত টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এত টাকা পেমেন্ট করতে হবে। তুমি ভাবো ভাবো তুমি যদি এমবিএ চায়ওয়ালার ব্র্যান্ডটা নাও, একদম ওই এমবিএ চায়ওয়ালার নাম শুনেই দোকানে কাস্টমার হুড় করে দৌড়াবে, বুঝতে পারছো তো কি বললাম। আরে তুমি ভাবো না কেএফসি, তুমি ধরো কেএফসি, দেখো তুমি তুমি যদি একটা কেএফসি খুলতে চাও, তুমি কোনোদিন পারবে না, তুমি কি নিতে পারবে, ফ্র্যাঞ্চাইজি নিতে পারো, ওই কেএফসি ফ্র্যাঞ্চাইজি নিতে পারো। তাহলে তুমি ফ্র্যাঞ্চাইজি নাও, তাহলে মেন যে কেএফসি কোম্পানি, তাহলে ওকে তো তোমার একটা পেমেন্ট করতে হবে, একটা তো পেমেন্ট, এই পেমেন্টটাকে বলা হয় কি জানো, রয়্যালিটি পেমেন্ট, রয়্যালিটি, ঠিক আছে। তো তার মানে কি, ইনকাম প্রপার্টি মানে এইগুলো ধরো ল্যান্ড, ক্যাশ, গুডউইল, এগুলো প্রপার্টি, এখান থেকে কি ল্যান্ড থেকে রেন্ট ইনকাম হয়, ক্যাশ থেকে ইন্টারেস্ট ইনকাম হয়, গুডউইল থেকে রয়্যালিটি ইনকাম হয়, ঠিক আছে। তো বুঝতে পারছো, আর এটা যে ইনকাম পাম এন্টারপ্রিনিয়রশিপ, এটা তো মানে বোঝো এন্টারপ্রিনিয়রশিপ মানে কি, বিজনেস থেকে কি কামাতে পারো, স্যার প্রফিট কামাতে পারি, বিজনেস থেকে আমরা প্রফিট কামাতে পারি। ধরো আমি তোমাকে বোঝাচ্ছি কোম্পানির কথা, টিসিএস কোম্পানি, টাটা কোম্পানির কথা বলছি। টাটা কোম্পানি ধরো সারা বছর যত টাকা প্রফিট করে, ঠিক আছে, সারা বছর যত টাকা প্রফিট করে, সেই প্রফিটটা ওরা না 3টে ভাগে ভাগ করে, দেখো এখানে লেখা আছে, টাটা কোম্পানি সারা বছর যত টাকা প্রফিট করে সেটা ও 3টে ভাগে ভাগ করে, ঠিক আছে। দেখো ডিভিডেন্ড, এখন তুমি বলে স্যার ডিভিডেন্ড বুঝতে পারছেন, দেখো কমার্সের যারা স্টুডেন্ট তারা সবাই জানে ডিভিডেন্ড জিনিসটা কি, আরে কমার্সের যারা স্টুডেন্ট তারা সবাই জানে ডিভিডেন্ড জিনিসটা কি, তবু আমি বলে দিচ্ছি ডিভিডেন্ড জিনিসটাকে, তোমরা সবাই জানো, তবু আমি বলছি, ডিভিডেন্ড জিনিসটা কি। আজকে ধরো আমি টাটা কোম্পানিতে টাকা ইনভেস্ট করি, ধরো 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, অর্থাৎ টাটা কোম্পানির শেয়ার কিনেছি, ঠিক আছে। তো টাটা কোম্পানি ধরো আমি 1 লাখ টাকা দিয়েছি, আমার 1 লাখ টাকা দিয়ে বিজনেস করে, এরকম প্রচুর লোক লাখ লাখ কোটি কোটি টাকা দিয়েছে, সবার টাকা দিয়ে বিজনেস করে, ধরো বছরের শেষে ধরো টাটা কোম্পানির একটা প্রফিট হলো, তাহলে প্রফিটের একটা ভাগ তো আমাকে দিতে হবে, আর এই প্রফিটের একটা ভাগ তো আমাকে দিতে হবে, এই যে প্রফিটের ভাগটা দিচ্ছে এটাকে বলা হয় ডিভিডেন্ড, ঠিক আছে। তো অর্থাৎ এটা কোনো কোম্পানি যত টাকা প্রফিট করবে তার প্রফিটের একটা পোর্শন, যদি প্রফিট হয় তার একটা পোর্শন ও ওর শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে ডিস্ট্রিবিউট করে দেবে, ঠিক আছে, বোঝা গেল, স্যার বলতে পারলাম। আর কি দেয়, ও যত টাকা কামালো তারপর গভর্নমেন্টকে কিন্তু ওকে একটা ট্যাক্স দিতে হয়, এটাকে বলা হয় কর্পোরেট ট্যাক্স। তার মানে একটা কোম্পানি যত টাকা প্রফিট কামায় না, তার মধ্যে কিছু পোর্শন টাকা তোমার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেয়, কিছু পোর্শন টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেয়, এটা ফিক্স থাকে, এটা দিতেই হয় এত%। আর কি, আর বাকি টাকাটা পুরো টাকাটা রেখে দেয়, ঠিক আছে। তো এখন কি লেখা আছে, রিটেন্ড আর্নিংস বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট, ঠিক আছে। তো আমরা জানি রিটেন্ড আর্নিংস ব্যাপারটা সম্পর্কে, আমাদের কমার্সের স্টুডেন্ট আমরা সব জানি, ঠিক আছে। তো যত টাকা প্রফিট করলো কিছু টাকা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেবে, কিছু টাকা গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, আর বাকি টাকাটা রেখে দেয়, যে টাকাটা রেখে তাকে বলে রিটেন আর্নিংস বা আনডিস্ট্রিবিউটেড প্রফিট। তাই দেখো প্রফিটের 3টে ভাগ, প্রফিটটাকে কি বলেছি, প্রফিট বলেছি দেখো ইউপি মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, সিটি কর্পোরেট ট্যাক্স, আর ডি মানে ডিভিডেন্ড, ঠিক আছে। তাহলে অপারেটিং ইনকামের মধ্যে কী কী জিনিস আসলো, এই মধ্যে বললাম না, অপারেটিং ইনকামের মধ্যে আমার কী কী আসবে, দেখো কী লেখা আছে, আর আইপি মানে দেখো আর ফর রেন্ট, আর ফর রয়্যালিটি, আই ফর ইন্টারেস্ট, আর পি ফর প্রফিট। তার মানে অপারেটিং সারপ্লাসের মধ্যে কী কী আসে, স্যার অপারেটিং সারপ্লাসের মধ্যে আপনার আসবে হচ্ছে তোমার রেন্ট আসে, ইন্টারেস্ট আসে, ঠিক আছে, রয়্যালিটি আসে, আর প্রফিট আসে। আর প্রফিটের মধ্যে কী কী আসে, প্রফিটের মধ্যে আসে ডিভিডেন্ড, কর্পোরেট ট্যাক্স, আর রিটেন আর্নিংস, ঠিক আছে। এই হয়ে গেল, আমি বলেছিলাম তোমাদের সামনে, বলেছিলাম ফ্যাক্টরি ইনকামের মধ্যে বেসিক্যালি 3টে জিনিস আসে, একটা বোঝালাম কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, একটা বোঝালাম অপারেটিং সারপ্লাস, আর একটা হচ্ছে মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড। দেখো আমি যে তোমাদের পড়াচ্ছি আমার কাজটা কেমন জানো, আমারটা কিন্তু সেলফ এমপ্লয়েড, কারোর আন্ডারে কাজ করি না, ঠিক আছে, আমারটা হচ্ছে সেলফ এমপ্লয়েড। তো ধরো
যারা সেলফ এমপ্লয়েড পার্সন, যেমন ধরো ফার্মার বলতে পারো, টিচার বলতে পারো, ঠিক আছে, যারা সেলফ এমপ্লয়েড পার্সন না, তো গভর্নমেন্ট কি করে, এদের এদের যখন ইনকামটা ক্যালকুলেট করবে না, এদের ইনকামটা না ওইভাবে ক্যালকুলেট করতে পারে না, মানে ধরো কতটা তোমার, বুঝতে পারছো তো, যারা ধরো মানে কি বলবো, যারা সেলফ এমপ্লয়েড পার্সন, তো যেটা বলছিলাম মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড, ঠিক আছে। তো মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড মানে ধরো, যেমন এক্সাম্পল কি বলছি, ফার্মার সেলফ এমপ্লয়েড মানে বুঝতে তো পুরো নিজের আন্ডারে কাজ করে, নিজে মানে কারোর আন্ডারে কাজ করে না, ঠিক আছে, সেলফ এমপ্লয়েড। যেমন ফার্মার, টিচার, ছোটোখাটো ডক্টর, ঠিক আছে, মানে হাসপাতালের ডাক্তার না, হাসপাতাল বা নার্সিংহোমের ডাক্তার না, কিন্তু যে চেম্বার খুলে বসে ছোটো ডাক্তার, যে হোমিওপ্যাথি ডাক্তার বা এমনি অ্যালোপ্যাথি ডাক্তারও হতে পারে, নর্মাল ডাক্তার, ঠিক আছে তো। তারপর সবজি বিক্রেতে ভেজিটেবল বেচে, তারপর ছোট চায়ের দোকান, ঠিক আছে তো। তারপর ওই তো এরকম ছোটোখাটো দোকান দেখবে, রাস্তাঘাটে দেখা যায় অনেক ছোটোখাটো দোকান, তো এদের ইনকাম খুব বেশি হয় না, এদের ইনকাম তো খুব সীমিত ইনকাম হয়, ঠিক আছে তো, এদের ইনকাম খুব সীমিত হয়। তো এই যে এরা যে কোন জায়গা থেকে কত টাকা ইনকাম করছে, অর্থাৎ মানে এদের কি ফ্যাক্টরি ইনকামটা আলাদা করে বের করতে পারবো, এদের ইনকাম কি এদের ফ্যাক্টরি ইনকামে আলাদা করে বের করতে পারবো না, বের করতে পারবো না। তো এরকম লোকের ক্ষেত্রে কি হয়, যাদের ইনকামটা খুব কম, যাদের ফ্যাক্টরি ইনকাম বের করতে পারবো না আলাদা করে, ঠিক আছে, তাদের এই রকম ইনকামটাকে বলা হয় মিক্সড ইনকাম। বুঝতে পারলে ব্যাপারটা কি বলছি? সাপোজ ধরো যে একজন সবজি বিক্রি করে, তাহলে তুমি বলতে পারো সবজি যে বিক্রি করে তার স্যালারি কত, সে গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেয়, ঠিক আছে, তার রেন্ট কত। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আলাদা আলাদা করে বের করতে পারবো না, অর্থাৎ সেরকম এরকম ইনকামকে বলা হয় মিক্সড। দেখো অত যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিচ্ছি, যাদের ইনকাম প্রচুর, ঠিক আছে, তাদেরটা আমরা আলাদা আলাদা করে পার্ট পার্ট করে বের করতে পারবো। যাদের ইনকামটা খুবই কম, ঠিক আছে, তাদের আলাদা আলাদা করে পার্ট করতে পারবো না, আর করা সম্ভবও নয়, ঠিক আছে। তাহলে সেই ইনকামগুলোকে বলা হয় মিক্সড ইনকাম। দেখো স্টেপ 1 হলো, স্টেপ 2 হলো, স্টেপ 3তে কি বলছে, ক্যালকুলেশন অফ ডোমেস্টিক ইনকাম। ক্যালকুলেশন অফ ডোমেস্টিক ইনকাম, এই ডোমেস্টিক ইনকামের মধ্যে কি কি আসবে দেখো, তুমি দেখো ফ্যাক্টর, দেখো ডোমেস্টিক ইনকাম মধ্যে কি আসে জানো, ডোমেস্টিক ইনকাম মধ্যে ফ্যাক্টর ইনকামটা যা আসে, ফ্যাক্টর ইনকামে এতে কি ছিল বলো, ফ্যাক্টর ইনকামের এতে কি ছিল স্যার, কম্পেনসেশন অফ এমপ্লয়ি। তারপর বিতে কি ছিল স্যার, অপারেটিং সারপ্লাস। সিতে কি ছিল, মিক্সড ইনকাম। এই তিনটে যোগ করো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এই যে এটা ছিল এ, এটা হচ্ছে বি, এটা সি, তিনটে যোগ করে যেটা হবে তাকেই বলে ডোমেস্টিক ইনকাম। আমরা পড়েছিলাম আগের ক্লাসে ডোমেস্টিক ইনকামের আরেকটা নাম এনডিপিএফসি, মানে ঠিক আছে, নেট কি ছিল, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। স্টেপ 3 হয়ে গেল। স্টেপ 4 কি, ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম। মনে আছে তো, ডোমেস্টিক ইনকাম থেকে কি করে ন্যাশনাল ইনকাম বের করতাম? হ্যাঁ স্যার, ডোমেস্টিক ইনকামের সঙ্গে আপনি যদি ওই এনএফআই এ যোগ করে দিতেন না, তাহলে বেরিয়ে যেত তোমার ন্যাশনাল ইনকাম। দেখো লিখেছি ক্যালকুলেশন ন্যাশনাল ইনকাম কি করে বের করবো, ডোমেস্টিক ইনকাম, এই যে ডোমেস্টিক ইনকাম, এই ডোমেস্টিক ইনকাম এর সাথে ফ্যাক্টর ইনকাম যোগ করে দিয়েছে, মানে নেট, ঠিক আছে, এনএফআই এ, নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে, এনএনপিএফসি, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তাহলে বোঝা গেল, এটা ছিল কনসেপ্ট। এবার আমি পরীক্ষায় কীভাবে লিখতে হবে সেটা লিখিয়ে দিচ্ছি। দেখো এটা তো বোঝানোর কিছু নেই, জাস্ট বুঝিয়ে দিচ্ছি। ইনকাম মেথড কি লেখা আছে, অ্যাকর্ডিং টু দিস মেথড অল দ্য ইনকাম দ্যাট অ্যারাইজ বাই দ্য ফ্যাক্টরস অফ প্রোডাকশন ইন দ্য form of rent, wages, interest and profits are summed up to obtain national income. This method is also known as factor payment method or distribution method. ঠিক আছে, বোঝা গেল। এবার এটাকে আমরা 4টে স্টেপে যেটা বোঝালাম সেটাই লেখা আছে। স্টেপ 1 দেখো, দেখে নাও কি লেখা আছে, আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ প্রডিউসিং এন্টারপ্রাইজ। প্রথমে লেখা আছে অল দ্য প্রডিউসিং এন্টারপ্রাইজেস অফ অ্যান ইকোনমি ক্যান বি ক্লাসিফাইড আন্ডার 3 সেকশন। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, যার মধ্যে পড়বে এগ্রিকালচার রিলেটেড সেক্টর, তারপর সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আর টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়বে কি, সার্ভিস সেক্টর। স্টেপ 2 ক্যালকুলেশন অফ ফ্যাক্টর ইনকাম। প্রথমে হচ্ছে কম্পেনসেশন অফ এমপ্লয়ির মধ্যে কি কি পড়ে, ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন ক্যাশ, ওয়েজেস অ্যান্ড স্যালারি ইন কাইন্ড, ঠিক আছে, এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইন সোশ্যাল সিকিউরিটি স্কিম আর রিটায়ারমেন্ট পেনশন। অপারেটিং সারপ্লাস, ইট ইনক্লুডস ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ। তাহলে এর মধ্যে কি কি থাকে, অপারেটিং সারপ্লাস মধ্যে কিছুক্ষণ আগে বললাম রেন্ট, ঠিক আছে তো, রয়্যালিটি, ইন্টারেস্ট, প্রফিট। প্রফিটের মধ্যে কী কী থাকবে, প্রফিটের মধ্যে ইনক্লুড থাকবে ডিভিডেন্ড, কর্পোরেট ট্যাক্স আর কর্পোরেট সেভিংস, মানে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, আর মিক্সড ইনকাম অফ সেলফ এমপ্লয়েড। তো দেখো নতুন কিছু বলিনি, যা যা বললাম সেটাই লেখা আছে, ওটা বোঝালাম, ঠিক আছে, যেটা আমি প্রপারলি বোঝালাম সেটা আর কি কীভাবে লিখতে হবে সেটা লেখা আছে। তারপর কি আছে, স্টেপ 3 ক্যালকুলেশন অফ ডোমেস্টিক ইনকাম। ঠিক আছে তো, বলছি
ডোমেস্টিক ইনকামটা কি করে বের করো, এবার তো বললাম হোয়েন ফ্যাক্টর ইনকাম অফ অল দ্য সেক্টরস আর সামড আপ, ঠিক আছে, উই গেট ডোমেস্টিক ইনকাম এনডিপিএফসি। এনডিপিএফসি বের করো কি করে, সিওই ওএস আর এমআই, মানে কম্পোজিশন অফ এমপ্লয়ি, অপারেটিং সেভিংস, ঠিক আছে তো, আর হচ্ছে নেক্সট সরি অপারেটিং সারপ্লাস ছিল এটা। স্টেপ 4 লাস্ট, ক্যালকুলেশন ন্যাশনাল ইনকাম। বলছে ইন অর্ডার টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম এনএফআই মানে নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড ইজ অ্যাডেড টু ডোমেস্টিক ইনকাম। ডোমেস্টিক ইনকামের সঙ্গে যদি এনএফআই যোগ করে দাও তাহলে টু অ্যারাইভ অ্যাট ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম কি করে বের করবো, এনএনপিএফসি এনডিপিএফসির সাথে এনএফআই যোগ করলেই বেরিয়ে যাবে। এইবার এই জিনিসটা তোমাকে জানতে হবে, এই মেথড অর্থাৎ ইনকাম মেথডে যখন তুমি ন্যাশনাল ইনকাম বের করবে তার মধ্যে প্রিকশন মানে কোন কোন জিনিস তুমি নেবে না, কোন কোন জিনিস এর মধ্যে নিতে পারবে না, ঠিক আছে। ইনকাম মেথডে যখন তুমি ন্যাশনাল ইনকাম বের করবে কোন কোন ইনকাম তুমি নিতে পারবে না, কি লেখা আছে, ট্রান্সফার ইনকাম লাইক স্কলারশিপ ওল্ড এজ পেনশন, বুঝতে পারছো, এটা তো তোমাদের বোঝাতে হবে না, ট্রান্সফার ইনকাম আগে পড়েছি। ট্রান্সফার ইনকাম ধরো ধরো ভাই ফোঁটা হচ্ছে, ঠিক আছে, ভাই ফোঁটায় ধরো তোমার দিদি তোমাকে ফোঁটা দিয়েছে, ফোঁটা দেওয়ার সময় তোমার হাতে না 2000 টাকা একটা নোট দিয়েছে, নে কিছু কিনে নিবি, তার মানে কি তুমি কি কোনো কাজ করলে, তুমি মেহনত করলে, তুমি কোনো এফর্ট দিলে, পরিশ্রম করলে, তুমি এমনি ফ্রিতে টাকা পেয়ে গেলে, অর্থাৎ ফ্রিতে যদি কোনো কিছু টাকা পয়সা পেয়ে যাও, কোনো যদি পরিশ্রম না করো, সেটাকে বলে ট্রান্সফার ইনকাম। তো এরকম ইনকাম কিন্তু কখনোই এর মধ্যে আসবে না, লাইক স্কলারশিপ ওল্ড এজ পেনশন, ঠিক আছে, এই সমস্ত জিনিস আসবে না। তারপর দেখো, তারপর তুমি ভাবো, দেখবে দেখবে অনেকে ভিক্ষা করে বেড়ায়, ভিক্ষা করে, ঠিক আছে, তা এদের ইনকাম কখনোই কিন্তু তোমার এই ইনকামের মধ্যে আসবে না। তারপর বেকার ভাতা বলে একটা জিনিস হয়, তারপর উইডো পেনশন আছে, তারপর তোমার বাবা ধরো তোমাকে ফ্রিতে, তোমার বাবা ধরো তোমাকে কিছু টাকা দিল, ঠিক আছে, বা তোমার মা ধরো তোমাকে কিছু টাকা দিল, এইগুলো কিন্তু এগুলো সব ট্রান্সফার ইনকাম, ঠিক আছে, এইগুলো কিন্তু কখনোই এর মধ্যে আসবে না, ঠিক আছে, এগুলো ন্যাশনাল ইনকামের মধ্যে নেওয়া যাবে না। তারপর কি বলছে, ডোমেস্টিক সার্ভিস আউট অফ লাভ অ্যান্ড অ্যাফেকশন, ঠিক আছে, আউট অফ লাভ ডোমেস্টিক সার্ভিস, ধরো ধরো সাপোজ ধরো তোমার ঘরে ধরো তোমার জামা কাপড় আছে, তোমার জামা কাপড় ধরো তোমার মা কেচে দিল বা দিদি কেচে দিল, ঠিক আছে, তার বদলে কি হয়, তোমার মা জামা কাপড় কেচে দেওয়ার বদলে কি তুমি তোমার মাকে টাকা দাও, বা তোমার ঘর ধরো পরিষ্কার করে দিল, তোমার ঘর তুমি যেখানে থাকো তোমার ঘর ধরো সেখানে ধরো তোমার মা বা বাবা পরিষ্কার করে দিল, ঠিক আছে, তার বদলে কি তোমার মা বাবাকে পয়সা দাও, না সেইগুলো পয়সা দিই না, কেন পয়সা দেবো, ঠিক আছে, মা বাবা তোমাদের নিজেদের জন্য কোনো পয়সা হয় না, অর্থাৎ লাভ অ্যান্ড এফেকশনের জন্য কাজটা করে দেয়, কিন্তু এই কাজটা তুমি অন্য কাউকে দিয়ে করাও তাহলে কি সে কিন্তু টাকা নেবে, ঠিক আছে, তো তো এই সমস্ত ইনকাম, এই ডোমেস্টিক সার্ভিস, ঠিক আছে, ডোমেস্টিক সার্ভিস কিন্তু কখনোই কিন্তু তোমার ন্যাশনাল ইনকামের মধ্যে তুমি কাউন্ট করতে পারো না। তারপরে ইনকাম ফ্রম সেল অফ সেকেন্ড হ্যান্ড গুডস, ঠিক আছে, কোনো সেকেন্ড হ্যান্ড গুডস বেচে যদি কোনো টাকা তুমি কামাও সেটাও কিন্তু ন্যাশনাল ইনকামে তুমি নিতে পারবে না, এটা মাথায় রাখতে হবে, এগুলো এই সমস্ত জিনিস তুমি মাথায় রাখতে হবে, ঠিক আছে, কোনো সেকেন্ড হ্যান্ড গুডস বেচে, কারণ যা হবে তো ফার্স্ট হ্যান্ড গুডস, সেকেন্ড হ্যান্ড গুডস বলে কিছু হয় না, ঠিক আছে, সেকেন্ড হ্যান্ড গুডস বেচে কোনো টাকা পয়সা পাও এটাও কিন্তু তুমি কখনোই ন্যাশনাল ইনকামে তুমি নিতে পারবে না, ঠিক আছে, যেমন ধরো কোনো ব্যক্তি একজন একজন মানুষ আছে, ধরো একটা পুরোনো বাড়ি আছে, পুরোনো বাড়ি বিক্রি করলো, ঠিক আছে, কোনো পুরোনো বাড়ি বিক্রি করলো বা কোম্পানির বন্ড বা শেয়ার এগুলো বেচে দিল, বন্ড শেয়ার এগুলো বেচলো, এগুলো কখনোই ন্যাশনাল ইনকামের মধ্যে হবে না, আসবে না। তবে বাড়ি ভাড়া দিয়ে যদি কোনো আয় হয়, বাড়ি ভাড়া দিয়ে কোনো আয় হয়, ঠিক আছে তো, তারপর তুমি কোনো বন্ড থেকে যদি কোনো ইন্টারেস্ট পাও, তো এইগুলো কিন্তু তোমার ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে, এটা মাথায় রাখতে হবে। ইনকাম ফ্রম ইললিগাল গুডস, তুমি কোনো ইললিগাল কাজ, ইললিগাল কাজ মানে ধরো না, ধরো মানে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে, তো এটা মাথায় রাখবে, অন্য কিছু ভাববে না। তো তুমি ধরো কাউকে মারার জন্য একটা, ঠিক আছে, কাউকে মারতে হবে, বলছে একে একে মেরে দিতে হবে, একে মেরে দিতে হবে, এই জন্য তুমি ধরো 1 লাখ টাকা পেয়েছো, ঠিক আছে, এটাও তো তোমার ইনকাম হচ্ছে, কিন্তু এটা কখনোই কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে আসবে না, ঠিক আছে, ইললিগাল কাজের জন্য, ইললিগাল কাজ থেকে কোনো ধরো তুমি জুয়া খেললে, জুয়া গ্যামলিং, ঠিক আছে, এখান থেকে কোনো টাকা কামাও, এইগুলো কিন্তু কখনোই আসবে না, এগুলো কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল ইনকাম তুমি নিতে পারো না। তাহলে উইনফল গেমস মানে ধরো তুমি ধরো মর্নিং ওয়াক করো, সকালবেলা মর্নিং ওয়াক করো, সকালবেলা মর্নিং ওয়াক করো, মর্নিং ওয়াক করতে 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 তুমি তুমি এমন জায়গা দিয়ে হাঁটছো, দেখলে কি একটা 2000 টাকার বান্ডিল পড়ে আছে, ঠিক আছে, 2000 টাকার অ্যাকাউন্টসেও বলেছিলাম কথা, 2000 টাকার বান্ডিল পড়ে আছে, ঠিক আছে, তো তো এই ধরনের ইনকামও কিন্তু কখনো ন্যাশনাল ইনকামও তুমি নিতে পারো না, ঠিক আছে, তো তো এটা মাথায় রাখতে হবে, তো সবসময় তো পড়ে থাকবে না। তারপর হচ্ছে ক্যাপিটাল গেন মানে জানো, কোনো ক্যাপিটাল অ্যাসেট বেচে যদি কোনো লাভ হয় তখন তাকে ক্যাপিটাল গেন বলে। যেমন উদাহরণ বলছি,
ঠিক আছে? তো ধরো কোনো একজন পার্সন, ঠিক আছে, একটা ল্যান্ড কিনেছে, ঠিক আছে, ল্যান্ড ধরো 10 লাখ টাকায় কিনেছে, ঠিক আছে, 10 লাখ টাকায় কিনে ও ধরো 30 লাখ টাকায় বেচে দিয়েছে, 10 লাখ টাকায় কিনে 30 লাখ টাকায় বেচে দিয়েছে, তাহলে ওই জমি থেকে ওর কত 20 লাখ টাকা লাভ হলো না? তাহলে এই ধরনের, ঠিক আছে, এটা তো ক্যাপিটাল গেইন, ঠিক আছে? তো এই ক্যাপিটাল গেইন কখনোই কিন্তু তোমার ন্যাশনাল ইনকামের মধ্যে নিয়ে আসতে যাবে না। তো যে ইন্টারমিডিয়েট কনজামশন এক্সপেন্ডিচার, দেখো যা হবে ইন্টারমিডিয়েট কোনো এক্সপেন্ডিচার আসবে না, ফাইনাল গুডসই আসবে, মানে মাঝামাঝি, মানে ম্যাটেরিয়ালের দাম এই সমস্ত জিনিস নেবে না, সবসময় ফাইনাল প্রোডাক্ট। তুমি একটা পেন তৈরি করেছো, পেনটা যে তৈরি হলো ফাইনাল গুডস হয়ে গেল, তখন ওইটা নিতে পারবে ন্যাশনাল ইনকামের মধ্যে, ঠিক আছে? তো আরো কিছু কিছু পয়েন্ট তোমাকে বলে দিচ্ছি, এটা মনে রাখতে হবে তোমার। এখানে দেখো একটা বলেছে, এগুলো তো বলে 7টা পয়েন্ট, এগুলো ন্যাশনাল ইনকাম আসবে না, কিন্তু 2টো পয়েন্ট আসবে। কি আছে? ইমপিউটেড স্যালারি আর ইমপিউটেড রেন্ট। ইমপিউটেড স্যালারি জিনিসটা কি বলছে? ফি সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য ওনার অফ দ্য প্রোডাকশন ইউনিট। অর্থাৎ ধরো তোমার নিজের বিজনেস যেখানে প্রোডাকশন হচ্ছে, সেই প্রোডাকশন হচ্ছে, তুমি কোনো কাজ তুমি নিজে করে দিচ্ছ, তুমি সাপোজ কোনো লোককে রাখলে না, তুমি করে দিচ্ছ, কিন্তু তুমি যদি কাজটা না করতো অন্য কাউকে করাতে হতো, হ্যাঁ অবশ্যই করাতে হতো। তুমি যে কাজ করো তার জন্য তুমি কিন্তু কোনো স্যালারি চার্জ করছো না, কিন্তু অন্য কোনো কেউ কাজ করে স্যালারি নিত, তো তার মানে অন্য কেউ কাজ করে স্যালারি কত নিত? সাপোজ 10,000 টাকা নিত, ঠিক আছে? তো এরকম স্যালারি তুমি নিচ্ছ না, মানলাম তুমি স্যালারি নিচ্ছ না, কিন্তু এরকম যেহেতু তুমি কাজ করছো, ঠিক আছে, প্রোডাকশন সার্ভিসের সঙ্গে তুমি যুক্ত আছো, এই সার্ভিস দিচ্ছ, এটা কিন্তু তোমার ন্যাশনাল ইনকামের মধ্যে নেওয়া উচিত। বারবার বলছি তুমি কিন্তু স্যালারি নিচ্ছ না, কিন্তু তুমি তো কাজ তো করছো, ঠিক আছে? তাহলে এটা ন্যাশনাল ইনকামের নেওয়া উচিত। তারপর ইম্পিউটেড ভ্যালু অফ ওনার সেলফ অকুপাইড হাউস। ধরো তোমার দ্য সেলফ অকুপাইড হাউস মানে তুমি যেই বাড়িতে বসবাস করো, ঠিক আছে, সেই বাড়িতে ধরো তোমার বিজনেসটা করছো, তা তুমি যদি বিজনেসটা যদি তোমার ওই বাড়িতে না করে তুমি যদি বাইরে করতে, বুঝতে পারছো, তোমার ওই বাড়িতে যদি তুমি বিজনেসটা না করতে, অন্য কাউকে বাড়িটা ভাড়া দিতে, বাড়িটা ভাড়া দিলে তুমি তো একটা ভাড়া পেতে, এটাকে বলা হয় ইমপিউটেড রেন্ট। বুঝতে পারছো তো কি বললাম? মানে আমি কি বলতে চাইছি, তোমার ধরো একটা বাড়িতে ধরো একটা ঘর ফাঁকা আছে, সেই ঘরে ধরো তুমি প্রোডাকশন করছো, ঠিক আছে, তা তুমি যদি ঘরে প্রোডাকশন না করতে, তাহলে তুমি বাড়িটা ভাড়া দিতে, ওই ঘরটা ভাড়া দিলে তুমি একটা টাকা পেতে, অর্থাৎ ওই যেই টাকাটা পেতে, তুমি ভাড়া নিচ্ছ না মানলাম, কিন্তু তুমি যেই টাকাটা পেতে সেটাই চলে আসবে ন্যাশনাল ইনকামে, চলে আসবে, এটাকে বলে ইম্পিউটেড ভ্যালু অফ রেন্ট। তাহলে জিনিসটা বুঝতে পারলে আজকের ক্লাসে আমি এমন কিছু বললাম না, আমি বললাম ন্যাশনাল ইনকাম মেজার করার কটা মেথড আছে, আমি বললাম 3টে মেথড আছে, একটা হচ্ছে তোমার ইনকাম মেথড, একটা এক্সপেন্ডিচার মেথড, আর একটা হচ্ছে তোমার ভ্যালু এডেড মেথড। আমি আজকে ইনকাম মেথডটা বোঝালাম, আর পাশাপাশি বললাম কোন কোন আইটেম এর মধ্যে নেব না, আর কোন দুটো আইটেম নেওয়া উচিত, ঠিক আছে?